নমস্কার। আজ আমি একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে প্রত্যেকের আজকের বিষয়টা দেখা এবং বোঝা খুব জরুরি। অন্ত্রের সুরক্ষা, অন্ত্র অর্থাৎ ইন্টেস্টাইন। আমাদের ইন্টেস্টাইন সমস্ত রোগের মূল কারণ এটা বলা যায়। কারণ আমরা যা খাই তার স্টমাকে ডাইজেস্ট হওয়ার পর ইন্টেস্টাইনের ভেতর দিয়ে যখন পাস করে সেখানে অবশোষিত হয় এবং আমাদের শরীরে পুষ্টি সাধিত হয়। আমাদের ইন্টেস্টাইনের দৈর্ঘ্য প্রায় 20 থেকে 25 ফুটের মধ্যে। বিশাল ব্যাপার। আপনি আপনার বাড়ির যে ফুল গাছে জল দেওয়ার পাইপ, 20 থেকে 25 ফুট পাইপটাকে এইটুকু পেটের মধ্যে গুটিয়ে রাখতে পারবেন? যদিও বা রাখতে পারেন, তারপর আপনি চেষ্টা করে দেখবেন তো এক মুখ দিয়ে জল ঢোকালে আর এক মুখ দিয়ে বেরোয় কিনা। এটা একটা অসম্ভব। কিন্তু ভগবানের কি অসীম সৃষ্টি আমাদের ভেতর, পেটের ভেতরে, যাকে বলে স্মল ইন্টেস্টাইন বা বৃহদন্ত বা ক্ষুদ্রান্ত, যেটাই বলেন, পেঁচিয়ে 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 22 থেকে 25 ফুট লম্বা ওই ক্ষুদ্রান্ত গুটিয়ে রয়েছে। তার ভিতর দিয়ে প্রতিনিয়ত আমরা যা খাবার খাচ্ছি, যা পান করছি, তা ওর ভিতর দিয়ে পাস করে। এবার ওই ইন্টেস্টাইনের যে ভেতরের দেয়াল, ইনার লেয়ার যেটাকে বলা হয়, সেটা কিন্তু একদম মোলায়েম বা স্বচ্ছ নয়। অনেকটা শঙ্খের ভেতরে যে দাগ দাগ থাকে ঠিক সেরকম। তা এই ইন্টেস্টাইনকে পরিষ্কার করার জন্য ঋষিরা ষটকর্ম বা পঞ্চকর্ম যে শুদ্ধিকরণ প্রসেস বলে গেছেন, তার মধ্যে শঙ্খ প্রস্খালন বা ধৌতি ক্রিয়া, আপনি যেটা বলেন, যে নামে জানেন, শঙ্খ প্রক্ষালন কথাটা কেন এসছে? কেন শঙ্খের ভেতরে পেঁচের সঙ্গে আমাদের ইন্টেস্টাইনের মিল আছে, তাই এখানে বলা হয় শঙ্খ প্রক্ষালন। প্রক্ষালন অর্থাৎ ধোয়া। আর ধৌতি ক্রিয়া আর একটা অল্টারনেটিভ নামও আছে, এটা ধৌতি ক্রিয়া অর্থাৎ ইন্টেস্টাইনকে ধোয়া। আমরা যদি প্রতিনিয়ত এই ইন্টেস্টাইনকে ধুতে পারি এবং সুস্থ রাখতে পারি, আমরা বহু রোগ থেকে মুক্তি পেতে পারি। সবচেয়ে যে কমন সমস্যা সেটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন এমন একটা রোগ, যে রোগ বলতে পারেন সমস্ত রোগের আগে কনস্টিপেশন বা ইনডাইজেশন আসে। আপনি যদি কোনো বড় রোগের শিকার হয়ে থাকেন, সে আপনার যে কোনো লাইফস্টাইল ডিসঅর্ডার যাই বলুন, আমি কোনো রোগের নাম করলাম না, আপনি একটু খেয়াল করে দেখুন, সমস্ত রোগ আসার আগে আপনার এসেছিল ইনডাইজেশন বা কনস্টিপেশন বা লুজ মোশন বা আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, যাই বলুন, সবই পেটের রোগ। তাই পেটের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঋষিরা একটা আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে ধৌতি ক্রিয়া বা শঙ্খ প্রক্ষালন। আজকে আমি আলোচনা করব শঙ্খ প্রক্ষালন কিভাবে করতে হয়, শঙ্খ প্রক্ষালনের মধ্যে কি কি বিধিনিষেধ আছে, কারা কারা এই শঙ্খ প্রক্ষালন বা ধৌতি ক্রিয়া নিশ্চিন্তে করতে পারেন আর কারা কারা করবেন না, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় প্রত্যেকটি মানুষের আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখা উচিত। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বরাবর দেখছেন, তারা কমেন্ট করে জানাবেন আজকের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগে। যাদের কনস্টিপেশনের ধাত, তারা কিন্তু শঙ্খ প্রক্ষালন করলে কনস্টিপেশন থেকে খুব সহজে মুক্তি পাবেন এবং বিনা মেডিসিনে, কোনো মেডিসিন নিতে হবে না। তাহলে আজকে শুরু করি শঙ্খ প্রক্ষালনের পদ্ধতি। প্রথমে বলে নিই, এই ভিডিওটি পুরোটা না দেখে আর পুরোটা না বুঝে কেউ করতে যাবেন না, কেন প্রতিটা ক্রিয়ার পিছনে প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এটা ঠিক মতো না বুঝে আর না জেনে করলে আপনার ক্ষতিও হতে পারে। কিন্তু যদি বুঝে নেন, খুব সহজ, আমি সহজভাবেই বুঝিয়ে দেবো। বাংলায় শঙ্খ প্রক্ষালনের ভিডিও আপনারা খুঁজে হয়তো পাবেন না, তা আমি সেই বাংলা ভাষায়
আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, এটাই আমার অনুরোধ। সংখ্যা প্রক্ষালন আমাদের শরীরের যে ইন্টেস্টাইন অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের কথা এখানে বেশি করে বলা হচ্ছে, কারণ আমাদের বৃহদান্ত্র যেটা বা বিগ ইন্টেস্টাইন সেটা তো বাইরে থেকে আর একটি পদ্ধতিতে ধোয়া যায়, সেটাকে বলা হয় কোলন ক্লিনজিং বা অ্যানিমা দেয়া। আপনারা শুনে থাকবেন যে অ্যানিমা দিয়ে কোলন ক্লিনজিং করা হয়, সেটা কিন্তু আলাদা পার্ট। এখানে আলোচনা হচ্ছে শুধু স্মল ইন্টেস্টাইন কিভাবে পরিষ্কার করব। যেমন জল খাবো তেমন জল আমার রেকটাম দিয়ে পরিষ্কার সাদা জল বেরোবে এবং সময় লাগে খুব বেশি হলে 1.5 থেকে 2.5 ঘন্টা। কতদিন করা যায়? 6 মাস অন্তর একবার করা নিরাপদ। প্রতি 6 মাস অন্তর প্রত্যেকটি সুস্থ মানুষকে একবার সংখ্যা প্রক্ষালন করা উচিত। কারণ আমাদের এই ইন্টেস্টাইনে যত নিয়মেই থাকি, যত শুদ্ধ খাবারই খাই না কেন, ইন্টেস্টাইনে ময়লা জমে। যেমন বাড়ির যে কোনো পাইপ লাইনে জল চলতে চলতে ভিতরে শ্যাওলা জমে, ঠিক ইন্টেস্টাইনের ভিতরেও তাই জমে। অতএব আমরা যদি সুস্থ থাকতে চাই প্রতি 6 মাস অন্তর করতেই পারি। এবার কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে কারো বিশেষজ্ঞের অনুমতিক্রমে হয়তো এর চেয়ে মানে তাড়াতাড়ি বা ঘন ঘন ফ্রিকোয়েন্সিতে করা যেতে পারে, সেটা সে বিশেষজ্ঞই বলতে পারবেন। নিজে ডিসিশন নেবেন না, আপনার জন্য বছরে 2 বার নিরাপদ। কোন সময় করবেন? প্রচন্ড গরমেও করা উচিত না, প্রচন্ড ঠান্ডায়ও করা উচিত না, নাতিশীতোষ্ণ ওয়েদারে করা উচিত। কারা করবেন? যারা করবেন যারা নিজেদেরকে সুস্থ রাখতে চান, আর যারা এখন এমন কোন বড় রোগ, যেমন তার মধ্যে হচ্ছে আলসার, হার্টের সমস্যা বা কিডনির সমস্যা, এরকম ধরনের খুব ক্রিটিক্যাল রোগে বলছেন, তারা এটি করার চেষ্টা করবেন না। কিন্তু যারা এছাড়া সাধারণ লাইফস্টাইল ডিসঅর্ডার, ইনডাইজেশনের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, আপনার ফ্যাটি লিভারের সমস্যা, এই ধরনের যে কোনো সমস্যা আপনারা এটা নিশ্চিন্তে নিরাপদে করতে পারেন। এবার আসবো আমি এর পদ্ধতি হচ্ছে, আপনাকে যেদিন আপনি সংপ্রক্ষালন করবেন সেই দিনটা আপনাকে সারাদিন বিশ্রামের জন্য ধরে রাখতে হবে। আপনি সেদিন বাড়ির থেকে বেরোতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যে এমন নয় যে আমি পড়লাম আর বেরিয়ে পড়লাম, তাতে আপনার শরীরের ক্ষতি হয়। সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে ঈষদুষ্ণ জল খাবেন পেট ভরে। অবশ্যই জলটা উপুরু আসনে বা মল আসনে বসে, যেভাবে দেখানো হচ্ছে মল আসনে বসে জল খাবেন পেট ভরে। 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস ঈষদুষ্ণ জল। সকালে আপনি টয়লেটে যাবেন, ফ্রেশ হবেন, নর্মালি যেটা হন সেটা হবেন। যাদের কনস্টিপেশন আছে, যাদের হয় না, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু প্রাথমিকভাবে পেট পরিষ্কার করে এই ক্রিয়াটা শুরু করা উচিত। পেট পরিষ্কার হয়ে গেল। যাদের পেট পরিষ্কার হয় না, কনস্টিপেশন আছে, তারা কিন্তু এটা করলে পেট পরিষ্কার হবে, অধৈর্য হবেন না। তারাও যদি এটা করেন তাদেরও আপনার বেনিফিট দেখতে পাবেন, কিন্তু তারা কিন্তু পুরো বেনিফিট পেতে একটু সময় লাগবে, কারণ যেহেতু তাদের কনস্টিপেশনের রোগী। আর যারা নিজেদেরকে সুস্থ মনে করেন, যাদের কোনো কনস্টিপেশনের দাগ নেই, তারা কিন্তু একবারেই মিরাকেল রেজাল্ট পাবে, এটা মাথায় রাখবেন। এরপরে কি করতে হবে? ফ্রেশ হয়ে এসে এবার আপনি মোটামুটি 3 থেকে 4 লিটার একটি পাত্রে, অবশ্যই অ্যালুমিনিয়াম নয়, স্টিল, কাঁসা, পেতল এরকম ধরনের কোনো পাত্রে 3 থেকে 4 লিটার জল গরম করে রাখুন। কতটা গরম? যেন খাবার মতো ঈষদুষ্ণ গরম হয়। 4 লিটার জল হলে 4টি পাতি লেবু নিংড়ে তার মধ্যে দিয়ে দিন। পেতলের পাত্র হলে আগে থেকে লেবু দেবেন না, কাঁসার পাত্র হলে আগে থেকে লেবু দেবেন না, স্টিলের পাত্র হলে তাতে আপনি আগে লেবু দিয়ে দিতে পারেন। অথবা আপনি প্রতিবার জল নেওয়ার সময় গ্লাসের মধ্যে লেবুর ড্রপও দিতে পারেন, সেটাই নিরাপদ। যে গ্লাসটি ইউজ করবেন, গ্লাসটা কাঁচের গ্লাস ইউজ করবেন। ওই 4 লিটার জলের মধ্যে মোটামুটি 20 গ্রাম সন্ধব লবণ
আপনি গুলে দেবেন। যাদের হাই বিপি আছে তারা লবণ কম দেবেন, না দিলেও অসুবিধা নেই, কারণ লবণ আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। আর লবণ বেশি দিলে যদি সোডিয়াম বেড়ে যায় শরীরে, সেক্ষেত্রে প্রেশারের রোগীদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। অতএব যারা হাই প্রেশারের রোগী তারা লবণ না দিয়েই করবেন। পরবর্তী ক্ষেত্রে সুস্থ হয়ে গেলে তখন লবণ দেবেন। আর লেবু, যাদের প্রচন্ড জয়েন্ট পেন আছে, খুব বেশি কষ্ট পাচ্ছেন, তারা লবণ দিয়ে করবেন, তারা লেবু দেবেন। ভালো করে জায়গাগুলো বুঝে নেবেন, কিন্তু দরকার পড়লে পিছনে গিয়ে আবার শুনবেন। তাহলে লেবু দেবেন না কারা? যাদের বাতের রোগ আছে, অর্থাৎ জয়েন্ট পেন মারাত্মক। ছোটখাটো জয়েন্ট পেনে কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের খুব বেশি জয়েন্ট পেন, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, সার্ভাইকালের সমস্যা, তারা কিন্তু লেবু না দিলেই ভালো হয়। আর যারা হাই বিপিতে ভুগছেন তারা কিন্তু লবণ না দিলেই ভালো হয়। আর যাদের এই সমস্যা নেই তারা লেবু এবং লবণ সমান পরিমাণ দেবেন। লিটারে 1টি লেবু, আর লিটারে মোটামুটি 100 আপনার 10 থেকে 15 গ্রাম মতো সন্দীপ লবণ, এটা মাথায় রাখবেন। এইবার ঈষৎ উষ্ণ জল, মিক্স জলটা রয়েছে, আপনি নিজে বুঝে নিন যে জলটার কথা আমি এতক্ষণ আলোচনা করলাম, সেই জল থেকে আপনি আবার মলাসনে বসুন। ঠিক এইভাবে বসে 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, 4 গ্লাস, আপনি যতটা পারেন, খুব জোরের ব্যাপার নেই, এটা মাথায় রাখবেন না যে আমি 4 গ্লাস বললাম বলে আপনাকে 4 গ্লাস খেতে হবে, কিন্তু 1 গ্লাস খেলে হবে, একটু বেশি করে খেতে হবে, একটু প্রেশার বাড়াতে হবে। তাতে অনেকের কি হয়, বমি হয়ে যায়। হোক না, ধৌতির কাজ হচ্ছে, তো ওপরে বমন ধৌতি হচ্ছে, ওটাও একটা ন্যাচারাল প্রসেস, অতএব এতে কোনো ক্ষতি নেই। তা জলটা যতটা পারলেন খেলেন। খাওয়ার পর এইবার আপনাকে 5টি খুব সহজ এবং নিরাপদ আসন করতে হবে। যে আসনগুলো আমি পরপর দেখাচ্ছি এবং আসনের পদ্ধতিগুলো আপনাদের বলে দিচ্ছি, যে আসনগুলো আপনাদের প্রত্যেকের ভালো করে বুঝে নিয়ে করা উচিত। এই আসনগুলো প্রথমে 1 রাউন্ড করুন। 1 রাউন্ড মানে প্রতি আসন 4 বার করে করবেন। আমি 2 বার করে দেখাচ্ছি, কারণ সময় যাতে বড় না হয়, আর একবারে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন, ওই জন্য 2 বার করে দেখাচ্ছি। প্রতিটা আসন আমি 2 রাউন্ড করে দেখাবো, আপনাকে করতে হবে 4 রাউন্ড করে, এটা মাথায় রাখবেন। 5টা আসনের ফেজ যেই কমপ্লিট হয়ে যাবে, তারা কি করবেন, যদি তা আপনার আবার পটির বেগ না এসে গিয়ে থাকে, তাহলে আপনি আবার মলাসনে বসে আবার জল খেতে শুরু করবেন। বুঝে নিন ভালো করে। আবার 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, যা পারলেন, কারণ আপনি আগে যে জলটা খেয়েছিলেন, আপনার আসনের মাধ্যম দিয়ে আপনি বুঝে যাবেন যে জলটা সঠিকভাবে তলার দিকে নেমে গেছে। এবার হতে পারে যে আপনার ইন্টেস্টাইন এখনো পরিষ্কার হয়নি, যার জন্য বেগ এখনো আসেনি, আপনি আবার জল খাবেন। আবার জল খাওয়ার পর আবার ওই 5টি আসন আবার 4 বার করে 1 রাউন্ড আবার করবেন। কারোর প্রথমবারেই পটি বেগ এসে যায়, কারোর দ্বিতীয়বারে আসে, কারোর তৃতীয়বারে আসে। সেটা এক একজনের শরীরের গঠন এবং ধরনের উপর নির্ভর করে। ভয় পাবেন না, অসুবিধা কিছু নেই। সহজ আসন, সহজ ব্যায়াম আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন, তারপরে না হলে বাকি কথা বলবো। 5টি আসনের মধ্যে প্রথম আসন তাড়াসন। দেখুন, এইভাবে শরীরটাকে স্ট্রেচ করতে হবে, পুরো হাতকে উপরে টেনে পুরো পায়ের উপর দাঁড়িয়ে করতে হবে। নামালেন, আবার শ্বাস নিতে নিতে উপরে হাত তুললেন, শ্বাস ছাড়তে ছাড়তে নামতে হবে। এইভাবে 4 রাউন্ড, আমি 2 রাউন্ড দেখালাম। নেক্সট, এবার এই যে 2 রাউন্ড দেখালাম, এরপরে নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে একটু পাটা ফাঁক করে নেবেন, তির্যক তাড়াসন। একই জিনিস, শ্বাস নিতে নিতে কাত হবেন, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হবেন, আবার শ্বাস নিতে নিতে এদিকে যতটা বড় স্ট্রেচ করবেন সাইডটাকে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে উঠবেন, আবার শ্বাস নিতে নিতে এদিকে নামবেন,
আবার শ্বাস ছাড়তে ছাড়তে উঠবেন। এটা 2 রাউন্ড কমপ্লিট হচ্ছে, আপনারা কিন্তু 4 রাউন্ড করবেন। এরপরের আসন কোটি চক্রাসন। আরেকটু পাটাকে থাক, ফলো করুন, পাটা ক্রমশ ফাঁক বাড়ছে। এইভাবে শ্বাস নিতে নিতে পিছনে ঘুরবেন, কাঁধের উপর দিয়ে অপোজিট পায়ের গোড়ালি দেখবেন, এটা কিন্তু সত্য। আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হবেন, আবার এদিকে যখন ঘুরবেন শ্বাস নিতে নিতে যাবেন, অপোজিট পায়ের গোড়ালি দেখবেন। এতে কি হচ্ছে, আমাদের শরীরের ভিতরে যে জলটা আছে ক্রমশ ইন্টেস্টাইনকে মোচড় দিয়ে নিচের দিকে নামতে, স্টমাক থেকে নিচের দিকে নামতে সাহায্য করছে। অলৌকিক সিস্টেম, এটা খেয়াল রাখবেন। আমি 2 রাউন্ড করে দেখাচ্ছি, আপনাকে 4 রাউন্ড করতে হবে। এটা 2 রাউন্ড হলো। এরপরে পরবর্তী যে ব্যায়াম, তার নাম হচ্ছে তির্যক ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন তো আমরা সবাই জানি, এটা তির্যক ভুজঙ্গাসন। একটু পাটাকে ফাঁক করে দিন, হাতটা কাঁধের কাছে রাখুন, শ্বাস নিতে নিতে উঠুন, কাঁধের ওপর দিয়ে অপোজিট পায়ের গোড়ালির দিকে তাকান, কাঁধের উপর দিকে তাকাতে হবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামুন, আবার শ্বাস নিতে নিতে উঠুন, অপোজিট পায়ের গোড়ালি কাঁধের উপর দিয়ে দেখুন। এটা হচ্ছে 1 রাউন্ড। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামুন। আমি এক্ষেত্রেও 2 রাউন্ড দেখিয়েছি, আপনারা কিন্তু 4 রাউন্ড করবেন। এটা সবাই করতে পারেন, সম্পূর্ণ নিরাপদ, এটাতে কোনো সাইড এফেক্ট নেই। অর্থাৎ শ্বাস নিতে নিতে উঠবেন, আর যখন নামবেন তখন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। এই জায়গাটা শ্বাসের ব্যাপারটা খেয়াল রাখবেন। এটা হলো 2 রাউন্ড। 2 রাউন্ড পরে যখন উঠবেন অবশ্যই বাঁ দিকে কাত হয়ে উঠবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি, মাথায় রাখবেন। নেক্সট, এরপরের যে আসনটি সেটা ভালো করে বুঝে নিন। মলাসনের মতো বসে বাঁ পায়ের হাঁটুটা ডান পায়ের পাতার উপর দিয়ে, ডান হাত দিয়ে ডান হাঁটুটাকে চাপে, ডান হাত দিয়ে এবারে চাপ দিয়ে পিছন দিকে ঘুরে আপনাকে পেটের উপর পেটটাকে পুরো টুইস্ট করতে হবে, আর কিচ্ছু। আবার বলি, বাম হাঁটুকে ডান পায়ের উপর রেখে ডান পাটাকে পেটের সঙ্গে চেপে ধরে শ্বাস নিতে নিতে পেটে শ্বাস ভরা থাকবে, সেই অবস্থায় পিছন দিকে ঘুরবেন, শ্বাস ছাড়তে ছাড়তে নর্মাল হবেন, আবার শ্বাস নিতে নিতে পিছনে ঘুরবেন। ঠিক আছে, এইভাবে 2 রাউন্ড দেখানো হলো। এটা হচ্ছে 5টা রাউন্ড। যারা হাঁটুর রোগ আছে তারা কিন্তু এই আসনটি করবেন। নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আসনগুলো কিন্তু ঋষিমুনি হিসেবে ডিজাইন করেছেন আমাদের সিস্টেমের উপরে প্ল্যানিং করে, জলটা কিভাবে আস্তে 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 নিচের দিকে নামাবে। হ্যাঁ, আমি বলেছিলাম যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু লাস্টে যে উদর আকর্ষণ আসনটা দেখানো হলো এটি করবেন না, এর বদলে আপনারা করবেন বক্রাসন। দেখে নিন, উদর আকর্ষণ আসনের বদলে আপনি কি করবেন, বক্রাসন। বক্রাসনটা করলে কাজ একই হবে, কিন্তু আপনার হাঁটুর সমস্যা, আপনার হাঁটুর ব্যথা বাড়বে। অতএব দেখে নিন একবার উদর আকর্ষণ আসনের বদলে বক্রাসন কিভাবে করতে হবে। বক্রাসন খুবই সহজ। নর্মালি এভাবে পা লম্বা করে ছড়িয়ে বসুন, কারণ যাদের হাঁটু ব্যথা আছে তার পা ভাঁজ করতে অসুবিধা হয়। যে পাটি গোটালেন তার উল্টো দিকের হাত দিয়ে হাঁটুটাকে ধরার চেষ্টা করুন, দিয়ে কাঁধের উপর দিয়ে পিছনে দেখার চেষ্টা করুন যতটা আপনি পারছেন। কোনো গায়ের জোর প্রয়োগ করবেন না। আবার এই পাটা হয়ে গেলে অপোজিট সেম এই পাটাকে তুলে অপোজিট হাত দিয়ে অপোজিট পায়ের হাঁটুটাকে ধরুন, ধরে কাঁধের উপর দিয়ে পিছনে দেখার চেষ্টা করুন। যখন করবেন শ্বাস নিয়ে পিছনে ঘুরবেন, শ্বাস ছাড়তে ছাড়তে নর্মাল হবে। আর 1 রাউন্ড দেখে নিন। শ্বাস নিতে নিতে শ্বাস এইভাবে ধরে শ্বাস নিতে নিতে পিছনে ঘুরুন, কিছুক্ষণ শ্বাস হোল্ড করে রাখুন, আবার যখন দেখবেন কষ্ট হচ্ছে তখন শ্বাস ছাড়তে ছাড়তে নর্মাল হবে। এইভাবে করলে যাদের হাঁটুর সমস্যা আছে তাদের উদর আকর্ষণ আসন না করে এই বক্রাসন করলে তার হাঁটু ব্যথা বাড়ার চান্স থাকবে না, কাজ প্রায় একই রকম। নিশ্চয় বুঝে নিয়েছেন। এইবার
পরবর্তী স্টেপ, আপনার প্রথমবার যে পটি হলো, পটিতে মল আসবে, কিন্তু প্রথমবার মল আসলেই আপনি ছেড়ে দেবেন, পটি ক্লিয়ার হয়ে গেল, আবার আসুন, আবার এসে আবার জল খান। এই একবার দুবার যতটা খেতে পারেন, মানে বেশি করে সবসময় মাথায় রাখবেন, যত বেশি জল খেতে পারেন, জলটা যেন ঠান্ডা না হয়, গুনগুন গরম, মানে ঈষৎ উষ্ণ গরম জল খান। আবার আবার ওই ব্যায়ামগুলো আবার এক রাউন্ড করুন। এবার কিন্তু আগের বার যদি দ্বিতীয়বার বা তৃতীয় রাউন্ডে পটি আসে, এবার কিন্তু প্রথম রাউন্ডেই পটি আসবে। মজার ব্যাপার, এবার গেলে দেখবেন একদম জল বেরোলো, কিন্তু জলের কালারটা হয়তো ইয়েলো, আপনি জানবেন এখনো পরিষ্কার হয়নি। আপনি আবার পটি করে এসে আবার জল খান, জল খেয়ে আবার এক রাউন্ড এরকম ব্যায়াম করুন। এবার গিয়ে দেখবেন জল একদম যেমন জল খাচ্ছেন সেম কালারের জল আপনার পটি দিয়ে রিলিজ হচ্ছে, জানবেন আপনার শুদ্ধিকরণ কমপ্লিট, অর্থাৎ সংপ্রক্ষালন যেটা বলছি আমরা, বা ধৌতি পুরোপুরি কমপ্লিট। আর আপনার জল খাওয়ার দরকার নেই। এবার এসে আপনি বিশ্রাম নিন, অন্ততপক্ষে আধ ঘন্টা শবাসন, এটা কিন্তু ম্যান্ডেটরি। শবাসনে আধ ঘন্টা বিশ্রাম নিন। দুপুরবেলা কোনো ভারী খাবার খেতে পারবেন না, হালকা খিচুড়ি খেতে পারেন। হালকা অর্থাৎ একদম রুগী যেমন খায় সেরকম। হ্যাঁ, অবশ্যই আপনি 1 চামচ বা 2 চামচ ভালো গরুর ঘি ওই খিচুড়ির সঙ্গে অবশ্যই দেবেন। যদি বলেন কেন, কারণ আপনার ইন্টেস্টাইনের যে ইনার লেয়ার শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, একদম বাচ্চার মতো হয়ে গেছে। এই ইন্টেস্টাইনের ভিতরে এখন যদি আপনি রিচ খাবার দেন, তাতে ইন্টেস্টাইনের ওয়ালের ক্ষতি হবে। অতএব তাকে আপনি হালকা খাবার দিন। একটা শর্ত মনে রাখবেন, খাবার পরে কিন্তু সেদিন দুপুরে অবশ্যই ঘুমাবেন না, এটা শর্ত। দুপুরে অন্তত ওই ক্রিয়া করার পর, অর্থাৎ শঙ্খ প্রক্ষালন করার পর 5 ঘন্টা ঘুমাতে নেই, ঘুমাবেন না। আপনি বসে থাকুন, শুয়ে থাকুন, তাতে কোনো নিষেধ নেই, কিন্তু ঘুমাবেন, তাতে শরীরের কিছু ক্ষতি হয়। ঋষি মুনিরা বলে গেছে, এর কি কারণ আমি জানিও না, আর আমি আপনাদের বোঝাতেও পারবো না, কিন্তু যেহেতু ওনারা বলেছেন, ওনাদের কথা মানাটা আমাদের উচিত। এবার আপনি সেই দিন রাতে যে ডিনার করবেন, ডিনারেও কিন্তু হালকা খাবার খাবেন, কোনো রিচ খাবার খাবেন না। নিয়ম অনুযায়ী সংপ্রক্ষালন করার পরে অন্ততপক্ষে 3 দিন খাবারটা হালকা খেতে হয়, এবং আস্তে আস্তে আপনার খাবারের যে পরিমাণ সেটা বাড়াতে হয়। এবার এরপরে যখন আপনি খাবারের দিকে মানে বাড়াবেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন আপনার সিস্টেমের কি চেঞ্জ, আপনার স্কিনে চেঞ্জ, আপনার কালারে চেঞ্জ, আপনার ডাইজেশনে চেঞ্জ, আপনার কনস্টিপেশনের চেঞ্জ, আপনার মানসিক ফুর্তিতে চেঞ্জ, সবেতে চেঞ্জ আসবে। 6 মাস অন্তর একবার যদি আমরা প্রত্যেকে সংপ্রক্ষালন করতে পারি, আমরা বহু রোগের থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। এটা ঋষি মুনিদের আবিষ্কার। এরই আধুনিক রূপ লিভার ক্লিনজিং। 90% কেন 99% সেম কাজ করে, কিন্তু এখানে কিছু প্রাকৃতিক দ্রব্যের সাহায্য নেওয়া হয়। এতে ওই ব্যায়াম করার কষ্ট নেই, ব্যায়াম করা অত হেডেক, কত এই যে ঝামেলা, এই ঝামেলাটা এতে নেই, অর্থাৎ লিভার ক্লিনজিং এ নেই। কিন্তু এই যে ক্লিনজিং থেরাপি বলুন, বা পঞ্চকর্মা বলুন, বা ষটকর্মা বলুন, বা আপনি প্রক্ষালন বলুন, বা ধৌতি বলুন, ব্যাপার কিন্তু ঘুরে ফিরে সব এক। শরীরের ভেতরের সিস্টেমকে ধুয়ে কুচিয়ে পরিষ্কার করা। শরীরের ভেতর যদি পরিষ্কার না থাকে, কখনো বাইরে সাবান দিলে শরীর পরিষ্কার হয় না। পরিণতি স্বরূপ আমাদের হাজার রোগ হয়। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, ভিডিওটা বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। শঙ্খ প্রক্ষালন প্রত্যেকের শেখা উচিত। ঘরে আপনি নিরাপদে যদি ভালো করে বুঝে নেন, করতে পারেন, বেনিফিট প্রচুর। একবার নিজে প্রয়োগ করুন,
করে বুঝুন যে এর কি লাভ। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।